আমরা ছোটখাটো একটা, যেমন ধরুন আমরা বলি নারী দিবস, আমরা বলি কৃষক দিবস বা কোনো একটা দিবস বলি, স্বাধীনতা দিবসের উপরে বড় কোনো দিবস বাংলাদেশে নেই। কাজে আমরা সবসময় লিখবো আমাদের স্বাধীনতা দিবসের উপরে কথা বলবো, এটা জাতীয় দিবস। জাতীয় দিবসে অতিরিক্ত বলার দরকার নেই, এই বিষয়টা আমি স্মরণ করিয়ে দিচ্ছি সকলকে। দ্বিতীয়ত হলো, স্বাধীনতার ব্যাপারে আপনারা সবাই কম বেশি জানেন এবং আমার চেয়ে সবাই ভালো জানেন বলে আমি মনে করি। তবে একটা বিষয় বলবো, আমার একটা কবিতা ছিল, আমি যদি নিয়ে আসতাম খুব ভালো হতো, কবিতাটা পড়লে ভালো হতো। আমার কবিতাটা আছে কিনা সেটা আমি লিখেছিলাম, আচ্ছা পাবো কিনা জানি না। আমার 1 মিনিট সময় দেন, যদি আপনি কিছু মনে না করেন। আমি কবিতাটা, এটা এখানে বসে মনে হয়েছে যে এটা কবিতাটা আনতে পারলে ভালো হতো বলে। আমি আছি কিনা আমি দেখি, থাকতে পারে। আমি যদি খুঁজে পাই তাহলে আমি কবিতাটা বলবো এই জন্য, কারণ কবিতাটা এখানে মিলে গেছে, সবকিছু মিলে। আর আমি সেরকম প্রস্তুতি নিয়ে আসতে পারি না, এই কারণ হলো এরকমের যে আমার বাসায় 1500 লোক আসে, আমার মাথা গরম করে ফেলে সত্যি কথা বলতে, যে আমি এখানে আসবো, রওনা হয়েছে অনেক আগে, আসছি অনেক দেরিতে। যদি হ্যাঁ জি হ্যাঁ, সত্যি কথাই যে এত লোক আসে আর প্রত্যেকেরই অসুবিধা আছে, সবাই তো বিপদে ছিল এবং সবাই বিপদে ছিল। আমার যদি কবিতাটা পাই তো ভালো, আর না পেলেও তো কিছু করার নেই, আমি কবিতাটা এখানে বসে খুঁজতে পারতাম। আমি পারবো না, আমি মনে হয় না পাবো। আচ্ছা, কবিতাটা এরকমই ছিল যে আমরা বলেছিলাম যে কবিতাটার শুরুটা এভাবে ছিল, ছোট্ট একটা কবিতা, মানে কবিতাটা হলো উই রিপোর্ট, একজনের পাঠ করেছিলেন, সেটা পাঠটা শুনতে পারলে ভালো হতো। সেটা হলো তাজউদ্দিন সাহেব একটা টেপ রেকর্ডার হাতে গেছেন, আপনারা শুনেন কথাটা, এটা ইম্পর্টেন্ট কথা। তাজউদ্দিন সাহেব টেপ রেকর্ডার নিয়ে গেছে, বঙ্গবন্ধু আমরা কি করবো এখন, আপনি স্বাধীনতার ঘোষণাটা দেন। উনি বললেন যে তুমি কি আমাকে ফাঁসিতে ঝুলাতে চাও? এই বইটা লিখছেন তাজউদ্দিন সাহেবের কন্যা রিমিন রিমিন হোসেন, সম্ভবত রিমিন হোসেন, না রিমিন হোসেন সিমি। তার বইয়ের মধ্যে এই কথাটা লেখা আছে, তুমি কি আমাকে ফাঁসি দিতে চাও? 25 তারিখ রাত্রে নেতারা যখন গেলেন, 24 তারিখ বিকেলবেলা, তখন তিনি বলবেন তোমরা নাকি তেল দিয়ে ঘুমো। বঙ্গবন্ধু আমরা এখন কি করবো, তোমরা নাকি তেল দিয়ে ঘুমো, আমি কালকে হরতাল লিখেছি। এই ছিল বিষয় স্বাধীনতাটা। স্বাধীনতা কোনো ঠুনকো বিষয় ছিল না, স্বাধীনতা একটা টোটালি অরক্ষিত রেখে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করলেন এবং তিনি বাক্সপেটটা ঘুষালেন। বাক্সপেটটা ঘুষিয়ে তিনি গেলেন পশ্চিম পাকিস্তানে গিয়ে তারপর নানান জাতীয় কথাবার্তা হয়েছে ওখানে, তারপর কবর খুঁজতেছিল এই কথা বলা হয়েছে, অথচ তারা একটা ট্রেন্স খুঁজছে ওখানে একটা দেয়াল করার জন্য। এইরকম কথা বলে মানুষকে ভুলানো হয়েছে। তারপর পাকিস্তান লন্ডনে গেছেন, ওখানে বসে জিজ্ঞেস করছে যে সিরাজ তো আপনারা জানেন আমাদের সিরাজউদ্দিন সাহেব যিনি বিবিসি সাংবাদিক ছিলেন, তাকে জিজ্ঞেস করছেন সিরাজ অ্যাকচুয়ালি কত মানুষ মারা গেছে? তিনি বললেন, একটা সংখ্যা বললেন, 3 লক্ষ মানুষ হয়ে গেল। 3 লক্ষ 3 মিলিয়ন করে ফেললেন। এই 27 লক্ষ মানুষ কিন্তু ওখানে মারা গেল ওনার বক্তব্যের মধ্যে। 3 লক্ষ মানুষ, সিরাজ সাহেবের বক্তব্য বিবিসি ওনার বইতেও আছে, আপনারা দেখবেন এখানে। এই নিয়ে কিন্তু আমরা স্বাধীনতা কি করলাম, কিন্তু উনি ছিলেন পাকিস্তানের জেলে আত্মসমর্পণ করে, ফাঁসিতে ঝুলবেন না, স্বাধীনতা চান নাই। বিপক্ষে দাঁড়িয়ে যখন তাকে মারার জন্য, জিয়াউর রহমান সাহেবকে মারার জন্য জানজুয়া নামে এক লোকের কাছে বাসায় পাঠানো হলো, তখন কমান্ডিং অফিসার, সেখানে তিনি গেলেন। তখন গিয়ে তিনি বললেন যে অসুবিধা, বললে তুমি অমুক জায়গায় যাও, যে সোয়াদ থেকে অস্ত্র খারাপ হচ্ছে সেখানে যাও। উনি রওনা দিলেন সেখানে, পথের থেকে আবার ফিরে এসে সেই জানজুয়াকে কিন্তু উনি প্রথম মানে নিহত করলেন, মানে মারলেন। তারপর নিয়ে বললেন ওই রিভোল্ট। সেই রিভোল্টের পরে আমাদের দেশের স্বাধীনতা এসছে, পতাকা এসছে, একটা ভূখণ্ড পেয়েছি, আমাদের সার্বভৌমত্ব পেয়েছি ওই রিভোল্ট থেকে। এবং তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। সেই জিয়াউর রহমানকে একবার শেখ হাসিনা নিজে বলেছেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে ওইখানে জিয়াউর রহমানের লাশ নেই, এটা কলা গাছ আছে। আবার বলেছেন এমন কথা যে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল এবং উনি রাজাকার ছিল। আপনারা শুনেছেন নিশ্চয়ই, পত্রিকা আসতে ছাপা ছিল না,
তো এই রকমের তারা মেলাইন করার জন্য তাদের এজেন্ডা ছিল ভিন্ন। আমরা বলেছি জিয়াউর রহমান যেটা আমাদের দিয়ে গেছেন, একটা বিশেষ বিষয় দিয়ে গেছেন, আমরা বাংলাদেশি মানুষ। আমরা বাংলাদেশি মানুষ হিসেবে পরিচয় দিয়ে আমাদের পাসপোর্ট কিন্তু বাংলাদেশি, কিন্তু একটা গ্রুপ তারা বাঙালি করার চেষ্টা আমাদের করেছেন। বাঙালি আর বাংলাদেশিদের মধ্যে কিন্তু একটা বিরাট পার্থক্য আছে, আপনারা বোঝার নিশ্চয়ই জানেন আপনারা সবাই, আমি আর এই বিষয়ে বলতে চাই না। এইভাবে আমাদের স্বাধীনতা এসছে, অনেক মানুষ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে, এই বীর মুক্তিযোদ্ধা আমাদের সালাম ভাই আসছিলেন, ওনার সাথে আরো অনেক ছিলেন, উদ্ভব ছিলেন, এখানে রুমি ছিলেন, অনেক মানুষ ছিলেন ওনার সাথে। এরা উনি বেঁচে আছেন, সেটা আমাদের ভাগ্য। উনি মরে যেতে পারতেন। আমার আজকে হয়তো সালাম ভাইয়ের ব্যাপারে আলোচনা করতাম যে এইসব মানুষরা পৃথিবীতে আন্দোলন করে গেছেন, যুদ্ধ করেছেন আমাদের স্বাধীনতার জন্য। আমরা স্বাধীনতা অর্থবহ করিনি, করতে পারিনি। আমরা জিয়াউর রহমান চেষ্টা করছে কখন, যখন একজন মানুষ রাস্তায় বমি করেছে আর একজন মানুষ তুলে তাকিয়েছে, বমি খেয়েছে, আপনার আমার কথা শুনে বমি খেয়েছে, সেরকম সময়, অর্থাৎ 10 লক্ষ মানুষ মারা গেছে না খেয়ে, বাসন্তীতে জাল পড়েছে কাপড়ের বদলে, এই দেশের মানুষরা দুঃসহ জীবনযাপন করেছে এবং মানুষ মানবেতর জীবনযাপন করে শেষ হয়ে গেছে যখন, এই সময় পাদপৃষ্ঠে আসেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান মানুষ অনেক বড় ক্ষমতা দখল করেছেন। এই দেশের সিপাহীরা, জনতারা ঐক্যবদ্ধভাবে জিয়াউর রহমানকে মানে আন্দোলন করে তারা ক্ষমতা নিয়ে এসেছে। এবং জিয়াউর রহমান ক্ষমতা এসে একটা বিষয় আপনাদের বলতে চাই, পৃথিবীতে একটি মাত্র উদাহরণ, দ্বিতীয় কোন উদাহরণ নেই, যে যিনি মার্শালার মধ্যে অথবা পরিস্থিতির মধ্যে শিকার হয়ে, যার আর্মি শাসনের মধ্যে ক্ষমতা এসে তিনি গণতন্ত্র দিয়েছেন, তার নাম জিয়াউর রহমান। পৃথিবীতে আর কোন উদাহরণ নেই। তিনি শুধু গণতন্ত্র দেন নেই, তিনি বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন এবং গণতন্ত্র চর্চার জন্য যা করা দরকার তিনি করেছেন। পত্রিকায় কণ্ঠ বন্ধ করেছিল, একদলীয় শাসন ছিল, একদলীয় শাসনে কি কি হয়েছে সেগুলো আপনারা সবাই জানেন, তবু অল্প একটু বলি। কোনো পত্রিকা ছিল না দেশে। আজকে আপনি সাংবাদিক, এতগুলো ক্যামেরা আমার সামনে, কোনো ক্যামেরা তখন সামনে আসতে পারতো না, কোনো মানুষ কথা বলতে পারতো না, কোনো মানুষ জানাতে পারতো না তারা কি বলতে চায়। একটা মাত্র পত্রিকা ছিল, আপনাদের হয়তো অনেকের মনে থাকতে পারে, সালাম ভাই নিশ্চয়ই মনে আছে, একটা গণকণ্ঠ, একটা পত্রিকা ছিল, গণকণ্ঠ না সালাম ভাই, জাসদের, হ্যাঁ গণকণ্ঠ, একটা মাত্র পত্রিকা। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, কারাকারি ছিল। আমাদের কথা কিন্তু ভালো না লাগলে আপনার কথা বলেন, তাহলে আপনাদের কথা শুনবো, আর না হলে আমাদের কথা শুনবো। গণকণ্ঠ পত্রিকা নিয়ে আমরা কারাকারি করতাম, খুব কষ্ট করে ছাপা হইতো। আল মাহমুদ সাহেব তখন ওই এডিটর ছিলেন, হ্যাঁ জি, জাসাসের সভাপতি ছিলেন, উনি ওইটার কবিতা সম্পাদক ছিলেন। এই পত্রিকাটাতে আমরা ফটোস্ট্যাট করতাম, তখন ফটোস্ট্যাট পাওয়া যেত না, জেরক্স বলতাম আমরা, এইসব করে আমরা গ্রহণ করলাম। আর কোনো পত্রিকা নেই দেশে। আপনি আপনার কথা এখন তো ফেসবুকে আপনি তারেক রহমান সাহেবের বিরুদ্ধে লেখেন, কার্টুন আঁকেন, আবার তারেক রহমান সাহেব বলেন যে ঠিক আছে আরো ভালো করে আঁকেন, এরকম পরিস্থিতি এখন আছে। কিন্তু তখন এই টু শব্দটি উচ্চারণ করার কোনো সুযোগ ছিল না। আপনার মনে নেই, অথবা মনে থাকতে নাও পারে, অথবা আপনাদের বয়স কম। আমি তখন বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র, তখন দেখি মাথায় মুকুট পরে সুলতানা কামালের বিয়ে হচ্ছে। কার সাথে? কামালের সাথে, সুলতানা কামাল। যখন 10 লক্ষ মানুষ না খেয়ে মরে, সেটা আমি নিজের চোখে দেখার সুযোগ পেয়েছি। আমি অনুষ্ঠানে উপস্থিত হই না, টেলিভিশনে দেখেছি। আর একটি মতো টেলিভিশন ছিল বাংলাদেশ টেলিভিশন। এই পরিস্থিতি দুঃসহ সময় আমরা কাটিয়েছি। জিয়াউর রহমান ক্ষমতা আসার পরে গণতন্ত্র তো দিয়েছিনি, আর একটা কি জিনিস দিয়েছেন জানেন? এদেশের মানুষ না খেয়ে মরেছে, সেই না খেয়ে মরার হাত থেকে বাঁচাবার চেষ্টা করেছেন যে ভদ্রলোক হাতে কোদাল নিয়ে খাল কেটেছেন, তার নাম জিয়াউর রহমান। তিনি জিয়াউর রহমান খাল কেটে কি করেছেন? বাংলাদেশ থেকে প্রথম খাদ্য রপ্তানি হয়েছে যে দেশে, তার নাম হলো সেনেগাল, এবং প্রেসিডেন্টের নাম ছিল আহমেদ সিকিদুরে। তার কাছে তিনি খাদ্য রপ্তানি করেছেন। এই অনুষ্ঠানটা হয়েছিল বাংলাদেশে, জিয়াউর রহমান সাহেব এবং তিনি উপস্থিত হয়ে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। বাংলাদেশের খাদ্য রপ্তানি করেছেন মাত্র 3 বছরের মাথায়। আমরা বলি আলহামদুলিল্লাহ, তিনি জিয়াউর রহমান। সেই কোদাল আবার হাতে তুলে নিয়েছেন তারই সন্তান আবার সেই কোদাল হাতে তুলে নিয়েছেন তারেক রহমান। আমরা 20,000 কিলোমিটার খাল খনন করবো, আমরা 25 কোটি, হ্যাঁ ইনশাল্লাহ আমরা 25 কোটি গাছ লাগাবো। আমাদের প্রোগ্রামের শেষ নেই। অনেকে ধারণা করেছেন যে তারেক রহমান সাহেব এত প্রোগ্রাম দিচ্ছেন, এত প্রোগ্রাম কি করে করবেন। সালাম ভাই অনেক সুন্দর করে বলেছেন, আমি অত সুন্দর করে বলতে পারি না, মুক্তিযোদ্ধারা অনেক সুন্দর করে কথা বলে, তার মধ্যে বিশেষ সালাম ভাই অনেক ভালো করে কথা বলেন, তার অনুপ্রাণিত থাকি আমরা অনেক সময়। আপনারা দেখবেন গত পরশুদিন, গতকালকে বিশ্ববিদ্যালয় ছিল, পরশুদিন বুধবারে আপনার মাননীয় প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর ছিল। আপনার প্রশ্নোত্তরে উনি সেখানে
27 লক্ষ কোটি টাকা। কয় টাকা আবার বলেন তো? 27 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। এবং সেই রিপোর্টটা তৈরি করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, ওখানে নাই, আমি আপনাদের বলি। আমাদের সিপিডি পরিচালক, ওনার নাম কি, দেবপ্রিয় বাবু, উনি শ্বেত প্রকাশক। কখন করেছেন? যখন গভর্নমেন্টের বয়স 1 বছর বাকি, ইন্টারিম গভর্নমেন্টের 1 বছরের হিসাবটা তিনি আমাদের দিয়েছেন, পুরনো হিসাব বের করে দিয়েছেন। এরপরে কত পত্রিকায় নিউজ আসছে, এখানে 3000 কোটি টাকা, এখানে 500 কোটি টাকা, এখানে 700 কোটি টাকা বেহাত হয়েছে অথবা স্কোয়ান্ডারিং হয়েছে, মানি স্কোয়ান্ডারিং হয়েছে। এই যে মানি স্কোয়ান্ডারিং, আমি ওনার ওই হিসাবটা রিপোর্টের উপরে প্রায় 32 লক্ষ কোটি টাকা আমার হিসেবে আসে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রী করি, 27 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশ থেকে পাচার হয়ে থাকে, আচ্ছা 27 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশে থাকতো, আর তার যদি শেখ হাসিনা বা তার লোকেরা ইনভেস্ট করতো, তা আমাদের তো একটু গরিবত্ব থাকে, বুঝলেন কথা? আমরা তারেক রহমান সাহেব তো টাকা চুরি করার জন্য আসেন নাই। তার প্রমাণ হলো এই যে তিনি বিদেশে থাকার পরেও বলেছেন যে তৃতীয় বিশ্বে কিন্তু কোথাও নেই। আমি প্রত্যেকটা উদাহরণ দেবো, একটা একক ইউনিক উদাহরণ। জিয়াউর রহমান এইখানে পত্রিকা ওপেন করে দিয়েছেন। জিয়াউর রহমান এই বিচার, আমার হাইকোর্ট আপনাদের কাছে একদম উল্টো বসে হাইকোর্ট, এই হাইকোর্টের ক্ষমতা খর্ব করে টোটালি তখন প্রেসিডেন্টের হাতে নিয়ে গেছিলেন। পঞ্চম সংশোধনে আমরা পড়ে দেখবেন, মানে চতুর্থ সংশোধনী আপনার পড়বেন, সেটা পড়লে আপনারা দেখবেন হাইকোর্টের কোনো ক্ষমতা ছিল না। ডিস্ট্রিক্ট জাজ কি হবে তার নির্ধারিত ছিল না। ডিস্ট্রিক্ট জাজিয়াত থেকে আসবে, বাক্সারের সভাপতি ডিস্ট্রিক্ট হতে পারত। এবং কনস্টিটিউশন আমরা যদি সংশোধন করি, 2/3 মেজরিটি নিয়ে আমরা সাধারণত করি, উনি 3/4 মেজরিটিতে প্রেসিডেন্টকে ইমপিচ করতে হবে, অর্থাৎ প্রেসিডেন্ট কনস্টিটিউশনের উপরে উঠে দাঁড়িয়েছে। ইভেন হি ওয়াজ মোর দ্যান কনস্টিটিউশন। একটা দেশের সবচেয়ে বড় দলিল হল সংবিধান। একটা দলিলটার জন্য আমরা আন্দোলন করছি, যুদ্ধ করেছি, সেই দলিলটার উপর উঠে দাঁড়াইছেন শেখ মুজিবুর রহমান। আপনারা নোট করতে পারেন, এটা করে আমরা করতে পারেন। 2/3 মেজরিটিতে কনস্টিটিউশন সংবিধান সংশোধন হবে, আর শেখ মুজিবকে ইমপিচ করতে হলে 3/4 মেজরিটি লাগবে, অর্থাৎ তিনি কনস্টিটিউশনের চেয়ে বড় হয়েছে। এই কাজগুলো থেকে জিয়াউর রহমান বের করে নিয়ে এসেছেন। উনি জুডিশিয়াল কাউন্সিল করেছিলেন যে বিচারকদের যেটা শেখ মুজিবের ইচ্ছা, ধরেন শেখ মুজিব ক্ষমতায় বসে আছে, এখন উনি চাইলেন ওনার এই একটা যে কোনো একটা লোক রায় দিলেন তার বিপক্ষে, উনি বলেন জজের চাকরি নেই। হাইকোর্টের জাস্টিসের চাকরি তার হাতে ন্যস্ত ছিল, সুপ্রিম কোর্টের জাজের, ইভেন প্রধান বিচারকের চাকরিও ছিল তার হাতে ন্যস্ত। তাদের একটা ব্যক্তি হাতে গেছিল সমগ্র দেশ, বিচার বিভাগ এবং আইন কানুন। যে কারণে যুবদলের নেতৃবৃন্দ গ্রামে গ্রামে লাইসেন্স ছাড়া অস্ত্র পেত, এটাও ছিল আইনি দেশ। যুবলীগের সদস্যদের অস্ত্র নিতে কোনো লাইসেন্স লাগতো না। এটা সালাম ভাই নিশ্চয়ই জানেন, যুদ্ধ করার পরে অস্ত্র তুলে দিয়েছেন যুবলীগের নেতাদের হাতে, এই সালাম ভাই কথা বলছেন। যে কারণে গ্রামে গ্রামে মানুষ মরত, এবং মানুষ মরার কোনো বিশেষণ না। 40,000 বিরোধী দলের নেতা কর্মী মারা গেছে। আচ্ছা, একটা বইয়ের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেটা হলো কথামালা রাজনীতি। আমাদের রিজওয়ান সিদ্দিকী লেখা, কয়েকদিন আগে তিনি প্রয়াস হয়েছেন। রিজওয়ান সিদ্দিকী কিন্তু আপনার মনে আছে নাকি? সাংবাদিক ছিলেন, দৈনিক দিনকালের এডিটর ছিলেন, হ্যাঁ, জাসুসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। একটা বই আছে, বইটার নাম হলো কথামালা রাজনীতি। আমি সেই বইটা থেকে কোট করছি আপনাদের কাছে। পাকুন্দি একটা জায়গা, আব্দুর রশিদ নামে এক ভদ্রলোক, সেই রশিদ আসছে, সিলেটে পালিয়েছিল, তার টাইফয়েড হয়েছে, তিনি বাড়িতে এসছেন, সকালবেলা ভাত খেতে বসছেন। তারপর বইতে লেখা যায়, আমি তাই বলি, কোট করছি আমি, বইতে লেখা আপনার খুঁজে দেখবেন, যে মুজিব বাহিনীর লোকেরা বাড়িটা ঘিরে ফেললো। ঘিরে ফেলার পর তখন খুব হাত পা ধরে অনুনয় করলো মা এবং বাবা, যে আমার ছেলেটা না খেয়ে আছে, আচ্ছা টাইফয়েড, আজকে প্রথম ভাত দিই, 26 দিন টাইফয়েডে ভোগার পরে আজকে প্রথম তাই খাবার দিয়েছি। তারপর বলে ওর খাবার আর ওর কপালে জুটবে না, এই বলে ওনাদের সামনে, মা বাবার সামনে গুলি করে ছেলেটাকে মারে। তার নাম আব্দুর রশিদ। মারার পরে কতদূর তারা চলে গেছে মুজিব বাহিনীর লোকেরা, গিয়ে আবার ফেরত আসছে, আইসা আবার বলে যে একটা কুড়াল দাও, তা কুড়াল দেওয়া আনছে, বাধ্য করেছে কুড়াল আনতে। তারপর বলছে কল্লা কাটো, তার বাবার হাতে কুড়াল দিয়ে বলে ছেলের কল্লা কেটে দিতে। বই মধ্যে লেখা আছে, আপনার পড়বেন বই মধ্যে। ভাই আপনার শুনেন, এই যে ভাইরা, এই যে দুজন ভাই, আপনার শুনেন, বলছি কি বলতে পারবেন না, শুনেন কথাটা, এই কথাটা আপনার পড়েনও নয় আর শুনেনও নয়। কথামালা রাজনীতি বইটা আপনারা জোগাড় করে পড়েন, বাজারে পাওয়া যাবে। ছেলে বাবার হাতে কুড়াল দিয়েছে ছেলেকে কল্লা কাটার জন্য।
বাবা বলছে আমি বাবা কিভাবে ছেলের মাথাটা কেটে দেব, তারপরে বাধ্য হয়ে ছেলের মাথা কেটে দিয়েছে। সেই মাথাটা ফুটবলের মতো লাথি দিয়ে তারা নিয়ে গেছে, বলে গেছে এই লাশ কুকুরে না খাওয়া পর্যন্ত কবর দেওয়া যাবে না। ঘরের মধ্যে মা, তার বউ, তার সন্তান সবাই কাঁদে, সেই লাশ কুকুরে খায়, ঘরে বসে দেখে, সেই লাশে দুর্গন্ধ হয়। তারপর মুজিব বাহিনীর লোকের কাছে অনুরোধ করেছে আমাদের পায়ে ধরেই আমাদের লাশটাকে মাটি দিতে দেয়। পা ধরার পরে লাশ মাটি দিয়েছে, অর্ধেক লাশ। এই ছিল আমাদের জীবন। সেইখান থেকে বের করে নিয়ে এসেছেন আমাদের জীবন। আমার চোখে পানি এসে আমাদের এইসব বই পড়লে আমার খারাপ লাগে। আমি অনেক গল্প এরকম জানি অনেক, আবার যদি গল্প বলি তাহলে আপনি শুনলে অবাক হবেন, সেটা হয়তো হয়তো শেষের দিকে বলবো। আমার চোখে পানি এসে কেন আপনার পড়ে দেখেন। আমি হলে থাকতাম এখানে, আমি এখন যে প্রাইম মিনিস্টার অফিস, যেটা এই যে নাখাল, এই যে নাখাল তেজগাঁয়, ওর সাথে ছিল কলমিলতা। আপনাদের মনে আছে, সালাম ভাই তো অবশ্যই মনে আছে, কলমিলতা ছিল, এতটুকু রাস্তা ছিল। ওই রাস্তা দিয়ে আমি ওদিকে যেতাম সাইকেল চালিয়ে। প্রত্যেকদিন সকালে 10টা-20টা লাশের শাড়ি ওখানে শোয়াই রাখতে পারে মানুষের। আমি ইউনিভার্সিটি থেকে এখানে পরীক্ষার সময় আমি একদিন গেছি হাইকোর্টে, সবে বরাতে রাত্রে মাদার গেছি। একটা মা কাঁদতেছে যে তার লাশ মাটি দেবে, ছোট্ট একটা বাচ্চা তক্তায় শুয়ে রাখছে। সালাম ভাই আমরা কয়েক বন্ধু একত্র হয়ে সেই লাশটা নিয়ে গেলাম আজিমপুর, কবর দেবো করে। যে ঠিক আছে, সবে বরাতে রাত্রে মানে 100 টাকার মতন তখন লাশ কবর দিতে লাগতো। আমরা সবাই মিলে 100 টাকা, তখন ইউনিভার্সিটি 100 টাকা দেওয়া কিন্তু কঠিন, 1.5 আমি 8 আনা 12 আনায় খাইতাম এক বেলা। সেই সময়ের কথা বলছি। 100 টাকা দিয়ে আমরা গেলাম লাশ নিয়ে, আমরা সব কথাবার্তা বলে এসে দেখি লাশও নাই, মহিলাও নেই, তক্তাটা পড়ে আছে। লাশ নেই, মহিলা নেই, গেল কোথায়? খোঁজাখুঁজি করে আর পাইনি। এমন একটা দিন ছিল, মা তার সন্তানকে সামনে লাশ বানাইয়ে বিক্রি করত, যে আমার ছেলে মারা গেছে, মা বলতে এই কথা। এরকম একটা পরিস্থিতি ছিল। আমি ভয়াবহ পরিস্থিতি আপনারা না দেখলে বুঝবেন না। সেখান থেকে বের করে নিয়ে এসছেন জিয়াউর রহমান, দিস ইজ জিয়াউর রহমান। সেই বের করে আসার পরে আমরা জিয়াউর রহমানকে হত্যা করতে কার্পণ্য করি নাই, কারণ যে দেশটা ভালো হয়ে যাচ্ছে, দেশটা ভালো না হোক তার জন্য যুদ্ধ। আমি এই কথাটা বাড়ি অন্যদিকে নিতে পারি, নেওয়া উচিত, কিন্তু আমি সেটা করলাম না। জিয়াউর রহমানকে হত্যা করার পিছনে কারণ ছিল একটা, দেশের স্বাধীনতার সংহত হচ্ছে আর মানুষ খাদ্য পাচ্ছে এবং দেশের উন্নতি হচ্ছে। আমাদের দেশে উন্নতি হোক এবং মানুষ স্বাবলম্বী হোক, মানুষ স্বাধীনতার সুফল ভোগ করুক, এটা চায় নাই বলে জিয়াউর রহমান হয়েছে। এক মহিলা, আমি বলি আওয়ামী লীগের সভানেত্রী, যেদিন আসছেন তার 13 দিনের মাথায় জিয়াউর রহমানের বিধি চলে গেছে, মাত্র 13 দিনের মাথায়, আপনারা জেনে রাখবেন। তা আমি এই কথা বলি এই কারণে, সেই জিয়াউর রহমানের পরে আবার গণতন্ত্রের মুখ দেখিনি, দীর্ঘ সময় গণতন্ত্র অন্ধকারে চলেছে। সেইখান থেকে সামান্য একটু আলো দেখেছে এই গণতন্ত্রে, যে বেগম জিয়ার সময়। বেগম জিয়ার সময় কেন গণতন্ত্রের মুখ দেখলো, তার জন্য কিন্তু 17 বছর আমাদের ভুগতে হইলো। কেন গণতন্ত্রের আলো দেখলো, কেন দেশের উন্নতি হলো, কেন দেশের মানুষ স্বাবলম্বী হচ্ছে, কেন মানুষের টাকা হচ্ছে, মানুষ ভালো থাকছে, এই কষ্টে আমরা 17 বছর ভুগেছি। এবং তারেক রহমান সাহেবের কোমর ভেঙে দেওয়া হয়েছে। আমাদের এইখানে যারা আছে, বিশেষ করে নেতৃবৃন্দ, জেল খাটে নাই, আমি মনে করি সাড়ে জেল খাটছেন আমি জানি না, কিন্তু সবাই জেল খাটছে, আপনাদের মধ্যে সবাই জেল খাটছে। পলায় নাই এমন একজনও নেই এখানে। আচ্ছা, নির্যাতনের শিকার হয় নাই আমি মনে করি না যেখানে একজন আছে। সেই নির্যাতন, কষ্ট, পলানো, তার ফসল কিন্তু আজকের এই গণতন্ত্র, তার ফসল জিয়াউর রহমান। আমরা কিন্তু এই জিয়াউর রহমান একটা স্বপ্ন, একটা ফুল, একটা গাছ আমরা বাঁচাই রাখবো, এটা আমাদের দায়িত্ব। এই স্বপ্নটাকে বাঁচাই রাখার দায়িত্ব আমাদের। এই স্বপ্ন বাঁচাই রাখলে কি হবে? কোনো টাকা নাই, ফার্মার্স কার্ড করে ফেলছে, কোনো টাকা নেই, ফ্যামিলি কার্ড করে ফেলছে, একটা ভঙ্গুর অর্থনীতি হাতে নিয়ে কিন্তু তিনি মানে কি বলে, কৃষকের 10,000 কোটি টাকা, 10,000 টাকা পর্যন্ত সারা দেশে কৃষকের ঋণ মকুব করে হচ্ছে, টাকা কিন্তু হাতে পান নাই তিনি। কেন করেছেন? অ্যান্টিসিপেশন, আপনার সাহায্য করবেন, দেশের মানুষ সাহায্য করবেন, আর 27 লক্ষ টাকা চুরি হবে না কেন? সেই জন্য তিনি বলেছেন, তিনি যে ভালোবাসেন দেশটাকে তার প্রমাণ তিনি বলেছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। তৃতীয় বেশি কিন্তু বিরল ঘটনা, এটা 2 বছর বেশি, 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। তা এই কথাটা তৃতীয় বিশ্বে একমাত্র লোক আমাদের তারেক রহমান বলছে, এই জন্য একবার তারেক রহমান দিয়ে দ্বিতীয় বিশ্বে আর কেউ বলেন। তো উনি ক্ষমতা চান না, উনি যে মানুষকে ভালো চান, তার প্রমাণ কিন্তু এটাই। আর প্রমাণ এটা করতে গিয়া তিনি প্রথমে অনেক সংস্কার করেছেন। হাঁটেন, যা দেখেন, যেখানে সংস্কার দরকার সেখানে বলেন। আপনি এখানে এসি চালাবেন পার্লামেন্টে, কালকে আমি কোর্ট গায়ে দিয়ে গেছি, আমার গরম লাগতেছে, আমি বসে এসি একটু না, আমি আগে পার্লামেন্টে
কোট গাড়িয়ে যেত, আর শীতে ঠকঠক করে কাঁপতাম, এত ঠান্ডা। আর এখন আমি বলছি একটু ভালো যায় না, আমি বলছি একটা পয়েন্ট বাকি তো, স্যার অসুবিধা, চাকরি চলে যাবে। এই হলো তারেক রহমান। এই গতকালকে কথা বলছি, আমি ওনার পিছনে বসি, আমি কোট গায়ে দেওয়া, উনি তো একটা হাফ মানে শার্ট গায়ে দিয়ে নেন, এইটাই স্বাভাবিক। এই যে ওনার, আমি একদিন ওনার অফিসে গেছি, ওনার অফিসে বসে, এই পাশে লাইট নেই, এই পাশে লাইট আছে, উনি যেখানে বসে। আমি বললাম নেতা লাইট কি পাশে দেওয়া না, ওটার দরকার কি, আপনি তো আসেনি, আপনি দেখতে পাচ্ছেন লাইট রুমের মধ্যে লাইটের ব্যাপার। তিনি নিজের অফিসে, গত পরশু দিনের কথা বলি, এটা কিন্তু মানে বাস্তব কথা বলছি, গত পরশু দিন তার অফিসে গেছি, তো উনি ঢুকলেন, আমার তো আমি হোস্ট, সে কারণে আমার সাথে সাথে যেতে আমি ঢুকছি। ঢোকার বললো যে স্যার এসি অন করবো, তা বললো যে সেন্ট্রাল এসি চল না, আমি তাকে দিকে বললাম সেন্ট্রাল এসি নেই। তা বলছে আচ্ছা ঠিক আছে তুমি যাও, আরেকজনকে তার মানে অর্ডার লিখে বললেন যে তুমি যাও, আমরা যদি এসি চালান লাগে তাহলে চালিয়ে নেব, এই চালান না। এই 1টি টাকা 1 ইউনিট বাঁচাবার জন্য এই পরিশ্রমটা করেন, তার নাম তারেক রহমান। তিনি কি কি করেছেন? এয়ারপোর্টে যাবেন, অনেক মানুষ, অনেক তেল খরচ হবে, আমার সরকারি কর্মকর্তারা যাবেন, বন্ধ করে দিয়েছেন, 3 জন যাবেন, 4 জন, এর বেশি যাবেন, নির্দিষ্ট করে দিয়েছেন, এখানে করছেন। তিনি সব ইমাম মুয়াজ্জিনদের টাকা দেওয়ার জন্য পর্যায়ক্রমে সমগ্র দেশকে আওতাভুক্ত করবেন ইনশাআল্লাহ। এই বাংলাদেশে প্রথম ইমাম এবং মুয়াজ্জিনরা সরকারের টাকায় টাকা দেবে, যে ধর্মীয় গুরুরা, পুরোহিতরা ইত্যাদি সবাই পেয়েছেন, এই টাকাটা পাবেন, এই প্রথম করেছেন। এই জন্য একবার কথা দিতে, এই জন্য সমগ্র বাংলাদেশে তিনি যা যা করেছেন আপনাদের যদি দেখিয়ে দিই, আপনারা দেখলেই দেখতে পাবেন। প্রথম কাজ বাংলাদেশে করেছেন যে কাজটা কেউ কখনো করেনি, বলতেছি সুইপারদের 5,000 কোটি টাকা, ঢাকার না, বাংলাদেশের সব জায়গায়, শুধু ঢাকার না, যত সিটি কর্পোরেশন, সকল সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী, তাদের 5,000 কোটি টাকা দিচ্ছেন নিজের সময়। সরকারি কোষাগারের টাকার কোনো অভাব নেই, সালাম ভাই বললেন না, মানি ইজ নো প্রবলেম, এখানে মানি কোনো সমস্যা নেই, মনের ইচ্ছা আর ভালোবাসা, দেশকে ভালোবাসে, টাকায় সমস্যা হয়নি, দেশকে ভালোবাসেন। আর 27টা কোটি টাকা চুরি হবে না, কারণ এই টাকাটা সরকারে থাকলে করবো কি টাকা দিয়ে? আমরা টাকার উপরে বসে থাকবো, টাকার উপরে ইনশাল্লাহ বাংলাদেশ মানুষের স্বাবলম্বীটা আপনার চোখে দেখবেন, দেখতে থাকেন আপনারা। সেই সবার সরকারি কি বলে ধর্মীয় গুরুদের এবং ইমাম মুয়াজ্জিনদের বেতন দিচ্ছে সরকারের কোষাগার থেকে, এই প্রথম বাংলাদেশে ইমাম মুয়াজ্জিনরা টাকা পাবে এবং ধর্মীয় গুরুরা টাকা পাবে। এই কাজটা করেছেন তাই সময় যে কাজটা করেছেন যা আপনারা কখনো দেখেন নাই, দেখিয়ে দেবো আপনার এমন একটা কাজ যা কোনোদিন কেউ করেনি, দেখাবো নাকি আপনাদের? নির্বাচনে পাশ করবার তারেক রহমান সাহেব বিরোধী নেতার বাসায় গিয়েছে, একবার হাত তুলে দিয়েছেন, বাসায় গিয়েছেন। তিনি অন্যান্য ছোটখাটো দল একেবারে কম ভোট পেয়েছেন এমন নেতাদেরও বাসায় গিয়েছেন। এই জেস্টারটা কি আমরা কেউ কখনো দেখেছি? এই প্রথম বাংলাদেশ দেখলাম। তিনি তাদের অ্যাকোমোডেট করার জন্য তাদের ইফতারিতে দাওয়াতে গিয়েছেন, জানেন, দাওয়াতে গিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে দাওয়াতে গিয়েছেন, কিন্তু মানে তখন অলরেডি আমরা কি তখন গভর্নমেন্ট করেছি না, প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তাদের দাওয়াতে গিয়েছেন, তাদের সকল কিছু আমরা চাই কি, উনি চান কি, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত এবং বিকশিত, গণতন্ত্রের স্তম্ভগুলো সব ভেঙে ফেলে গেছে, আমরা সেগুলোকে তাড়া করাতে চাই, আমাদের পুলিশ প্রশাসন ঠিক করতে চাই, আমরা বিচার বিভাগ ঠিক করতে চাই, আমরা নির্বাচন কমিশন ঠিক করতে চাই, আমরা এইরকম সকল কিছু করতে চাই, এই কাজগুলো করতে চাই। খুবই খারাপ লাগছে, আমি যদি কবিতাটা বইটি নিয়ে আসতাম, আপনি বলতে পারলে ভালো লাগতো, একটা কবিতা সত্যি ভালো লাগতো, আমি খুঁজে পেলাম না, ভালো লাগতো। এই আরেকদিন বলবো, আজকে আর কথা বলি না, যদি শুক্রবার দিন আমরা যেটা বলতে চাই আপনাদের কাছে, গণতন্ত্র বিকশিত করার জন্য আমাদের কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়ে, সেখানে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, আপনাদের সহযোগিতা চাই, দাঁড়াতে পারবেন না আপনারা? আপনারা দাঁড়াবেন। আমরা জুলাই সনদ নিয়ে এসেছি, এই ব্যাপারে অল্প একটু কথা বলি। কোন একটা দল আপনারা দেখেছেন, খেয়াল করেছেন কিনা? আপনি আমার কথা শুনেন, এই ছোট ভাই, হ্যাঁ কথা শুনেন। একটা দল আপনারা দেখবেন মাত্র 8টা দফা দিয়েছে। 8টা দফা কি বলবেন জানেন নাকি? সবাই জানেন, কিন্তু আমি আপনাদের স্মরণ করে দিই। প্রথম এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে প্রথম তারা দাবি তুললো কি, স্থানীয় সরকারের নির্বাচন চাই। কেউ চাইছিল? কেউ বলেন দেখি, কেউ চাইছিল? চাইছে, যারা চাইছে তারা আমরা ভুলে গেছেন। আমাদের যারা এখন বিরোধী আছে তারা স্থানীয় সরকার নির্বাচন চাইছে। আমরা বলেছি স্থানীয় সরকার নির্বাচন থেকে সরকারের পরিবর্তন হবে না। আজ স্থানীয় সরকার নির্বাচন করে কিছুদিন আন্দোলন করবেন তারা।
আন্দোলন করার পরে তারা বললেন যে না আমরা সংস্কার চাই। আচ্ছা পিয়ার অনেক পরের কথা, সংস্কার চাই। আন্দোলন শুরু হলো সংস্কার নিয়ে, সংস্কার চাই, এই সংস্কার নিয়ে আন্দোলন। সংস্কার আমাদের নেতা এই যে সালাম ভাইরা সবাই মিলে আমাদের নেতার নেতৃত্বে 2023 সালে, আমি বক্তব্য লক্ষ্য করবো না, করে শুরু করবো, আপনাদের ধৈর্য করেছি মনে হয় আমার, মানে আমি মানে বক্তব্য দিয়ে সালাম ভাই বসতে অসুবিধা, হ্যাঁ সালাম ভাই পিছিয়ে বসছে, সালাম ভাই আমাদের নেতা। তো আমরা এই যে কি যেন বলা শুনলাম যে আমরা সেই কি বললো আমরা সংস্কার চাই। সংস্কার আমাদের নেতা 23 সালের 12 সেপ্টেম্বর সংস্কার কথা আবিষ্কার বলেছেন 31 দফা। সেখানে অনেক কথা আছে, 2-4টে কথা আপনাদের স্মরণ করিয়ে দিই। আবার হাজ দোয়ার হাজ করার কথা আছে, বলা আছে সংবিধানের 70 অনুচ্ছেদ থাকবে না, এটা বলা আছে। সেখানে 4টা মৌলিক বিষয় ছাড়া আর সব জায়গায় যে কোনো এমপি যে কোনো কিছু করতে পারবে। বলা আছে কি যে একজন এমপি একজন প্রধানমন্ত্রী 2 বারের বেশি ক্ষমতা থাকবেন না। বলা আছে গণতন্ত্রের বিকাশের জন্য যেসব কার্যক্রম করা দরকার সেগুলো করবেন, আর অনেক কথা বলা আছে। আচ্ছা এই কথা দিয়ে আমরা শুরু করেছিলাম, সেই সংস্কারের নাম ধরে সংস্কার শুরু হলো। তারপর কি হলো, আমরা মানে প্রথম বললো, এরপরেই বললো আমরা কনস্টিটিউটিভ অ্যাসেম্বলি চাই, যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংবিধানকে আমরা ছিঁড়ে ফিরে নতুন করে লিখতে চাই। আচ্ছা আপনাদের একটা কথা বলি, সংবিধান আমরা ছিঁড়বো কেন? আমি যদি বলি এটা আপনাদের পরাজয়ের দলিল, সেজন্য শিখতে চাইছিলেন না, বলতে পারি না? বলতে পারি, বললাম না তবু বলতে পারি এ কথা, আর হয়তো বা কোনো সময় বলতে পারিও এটা কথা। এটা পরাজয়ের দলিল, পরাজয় সহ্য হয় না, যেন সংবিধান ফেলে দিয়ে নতুন করে সংবিধান লিখতে চেয়েছি। সেটা কয়েকদিন আন্দোলন করে থামলো, থামার পর বললো আমরা সংস্কার চাই। শুরু হলো সংস্কার আন্দোলন, সংস্কার কার্যক্রম, প্রত্যেকদিন সকালবেলা নতুন করে সংস্কার শুনি। এর মধ্যেই শুরু হলো সংস্কার করে হাসিনার বিচার চাই। আচ্ছা শুরু হলো হাসিনার বিচার, সেটা একটা পর্যায়ে গেল, যাওয়ার পরে বলে হাসিনার সাথে লোকজনের বিচার চাই। আচ্ছা ওটা শুরু হলো, সেটা একটা মানে আইসিটি একটা হলো ইত্যাদি সব। এরপরে বললো আমরা পিআর চাই। আপনারা খেয়াল করেন কিন্তু এগুলো কিন্তু চাইতে হয়েছে, পিআর চাই। আমি পিআর তো প্রথমে আমি নিজে বলতাম, আচ্ছা পিআর পৃথিবীতে আছে, নাই যে তা নয়। আচ্ছা ডেমোক্রেটিক কান্ট্রি আমেরিকা, ডেমোক্রেটিক কান্ট্রি ইংল্যান্ড, এবং মানে কি বলে যেখানে জন্ম হয়েছে ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের পাশের দেশে 3টে বড় দেশ, আমি 3টে কথা বললাম, আরো অনেক দেশ আছে। এই কোনো জায়গায় পিআর নাই, অথচ সেই পিআর আমাদের খাইতে হবে। এবং তার বক্তৃতা শুনছে নাকি এই প্রেস ক্লাবে দ্বারাই বলছে যে সোজা আঙ্গুলে যদি এই পিআর না হয় তাহলে আঙ্গুল দরকার হলে দেখা করবেন, এই কথা এই প্রেস ক্লাবে দ্বারাই বলছে। আমি একটু নাম বলে বলতে চাই না, তারা বলছে এই কথা যে পিআর দিতেই হবে, পিআর না হলে দেশে নির্বাচন করবো না, কথা কিন্তু বলে না, বলছে নির্বাচন হইতে দেওয়াই হবে না। কি বলছে না বলেন তো? আমার সাথে কথা বলেন, মনে করিয়ে দিলাম আপনাদের, পিআর যদি না হয় দেশে নির্বাচন হতে দেওয়া হবে না। এই প্রেস ক্লাবে দাঁড়িয়ে কথা বলছে এইখানে, ঠিক না? সেই নির্বাচন তো আগাইলো অনেকখানি, আগাবার পরে এরপরে যে যখন সিদ্ধান্ত হলো যে এখন নির্বাচন হবে, বলে জুলাই সনদ কাল সকালে বাস্তবায়ন করতে চাই। আগামীকাল কি চাই? জুলাই সনদ বলে নাই আপনাদের কাছে? এই আপনাদের সবাই সাক্ষী, কিন্তু আমি কিন্তু একটা কথা বাড়াই বলছি না, বলছি বাস্তব কথা, এটা মনে রাখেন আপনারা। আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই, কবে চাই? কাল সকালে। আচ্ছা তারপরে আমরা বললাম, আমাদের দল থেকে বললো আচ্ছা একই দিনে ভোট হইলে সমস্যা কি? আচ্ছা শেষ পর্যন্ত সেই শুরু একই দিনে ভোট হয়নি, কি সমস্যা হয়েছে বলেন দেখি? আমাদের পিঠে চামড়া উঠে গেছে কেউ না চুল পড়ে গেছে বলেন দেখি? হয়েছে একই দিনে আমরা ভোট দিচ্ছি। আমাদের নেতা বলছেন আমরা হায়ার পক্ষে, আমরা হায়ার পক্ষে জুলাই সনদ 100% অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করতে চাই, এবং আমরা করছি, করা শুরু করেছি। কিন্তু তারা সেই জুলাই সনদ বাস্তবায়ন চায় না, ভাইবটা তুলেছে বিএনপি জুলাই সনদের বিপক্ষে, ঠিক কিনা বলেন? জুলাই সনদের বিপক্ষে বিএনপি, জুলাই সনদের বিপক্ষে বিএনপি না, জুলাই সনদের পক্ষে। আমরা ভিন্ন মত ওখানে পোষণ করেছি এবং ভিন্ন মত আমরা লিখে আসছি ওখানে, কিন্তু জুলাই সনদের মধ্যে যেটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে তার মধ্যে ভিন্ন মতের কোনো কথা বলা নাই, কোনো কথা বলা নাই। তখন আমরা আপত্তি তুলেছি যে ভিন্ন মতগুলো সহ আনা হোক, এবং সেই ভিন্ন মতগুলো সহ আনা হয়েছে। আনা হওয়ার পরে কি হয়েছে, তারা মানে অশান্তিতে পড়েছে। তারা আপনারা দেখবেন খেয়াল করে, গত 3 দিন আগে, কত তারিখটা আমি বলতে পারলাম না, একটা মুলতবি প্রস্তাব নিয়ে এসেছে পার্লামেন্টে মাননীয় বিরোধী দলের নেতা। মুলতবি প্রস্তাবটা আনার পরে তারা বলছে কি আমরা আদেশ জুলাই, কিন্তু একটা অর্ডার আছে, সেই অর্ডারটা বাস্তবায়ন করা হোক। জুলাইয়ের অর্ডার যেটা দিছে সংবিধানের 93 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, আপনারা বলেন, আমি একটু বলে রাখবো আপনাদের রেকর্ডের জন্য, আপনারা জানেন সংবিধানে কোনো অর্ডার
এটা কোনো অনেস্ট মানে ইয়ে না, এটা যে অর্ডারটার জন্য তারা মূলত প্রস্তাব আছে সেটা কোনো অধ্যাদেশ না, সেটা কোনো আইন না, সেটা সংবিধান সম্মত নয় এবং কোনো কিছুই না। তার একটা এবং এটা কোনো কিছু হবে না বলে আমরা এটার বিরোধিতা করেছি। আমরা এই জন্য আরেকটা মূলত প্রস্তাব নিয়ে এসেছি যে কোন প্রক্রিয়া আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো। এই জন্য মূলত প্রস্তাব আছি, আগামী রোববারে এটা আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনি আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা জুলাই সনদ, আমাদের নেতা বলেছেন, জনাব তারেক রহমান সাহেব বলেছেন, তিনি বলেছেন আবু সাইদের কবর জিয়ারত করার বলছে আমরা জুলাই সনদের পক্ষে, আমরা সেই সব সকল স্বাধীনতা যুদ্ধের শহীদদের পক্ষে এবং জুলাই যোদ্ধাদের পক্ষে, 90-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং সকলের পক্ষে আমরা সকলকে শ্রদ্ধা জানাই। সেই শ্রদ্ধা জানাতে গিয়ে এবং সেই কাজ করতে গিয়ে তাদের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করবো যেভাবে হয়েছে সেইভাবে, এবং এটা কিন্তু আমাদের বিরোধী দলের নেতৃবৃন্দ যেভাবে চাইছেন সেভাবে কোনো দিকে কোনো কিছুতে পড়ে না বলেই সেটা আমরা বিরোধিতা করি। এবং যদি ভোটে আসে, ভোটে হয় না, টক্কর হয়, সাধারণত মৌখিক প্রস্তাব, আমাদের এটা টক্কর হবে। যদি ভোটে যায় আমরা এই জিনিসটা করবো। আমাদের মানুষের ওখানে লেখাই আছে, পরিষ্কার করে লেখা আছে, যে দল এই জুলাই সনদের মানে সব মিলিয়ে কথা হলো সবকিছু সরকারে বসবে তাদের মানে তারাই এইটা বাস্তবায়ন করবে, যারা বসবে তারা বাস্তবায়ন করবে তাদের মতন করে, এটা লেখা আছে। এইটাই হলো লেখা। এই লেখা অনুযায়ী আমরা বলছি, আমরা যেভাবে বসছি, এই দেশের প্রায় 55% মানুষ ভোট দিয়ে আমাদের গভর্নমেন্টে বসিয়েছে। আপনারা বলতে পারেন এটা 51% দিলে আমরা 4% পাইলেন কোথায়, এটা কিন্তু আমাদের 51% ভোট দিয়েছে, আমরা 4% পেয়েছি। আমাদের স্বতন্ত্র সদস্যরা, আমাদের বিদ্রোহী প্রার্থীরা বিদ্রোহ হয়ে ওখানে গিয়েছে, আমরা তো তাদের আমাদের কাছেই ধরি, সাধারণত মনে মনে ধরি। এতে 55% ভোটের মানুষ সমর্থন করে আমাদের বসিয়েছে আমাদের ইশতেহার বাস্তবায়নের জন্য, বসিয়েছে আমরা যেভাবে চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বসিয়েছে দুর্নীতির বিরুদ্ধে আমরা যে জেহাদ ঘোষণা করছি, জিরো টলারেন্স যে তারেক সাহেব ঘোষণা করেছেন তা বাস্তবায়নের জন্য এই কার্যক্রম হাতে নিয়েছে। সেজন্য তো আমরা আমাদের প্রক্রিয়া বাস্তবায়ন করবো, করার পরে এই দেশের মানুষ সুকল্প করবে। তার জন্য হাজার হাজার প্রোগ্রাম তারেক রহমান সাহেবের আছে এবং সেগুলো সব বাস্তবায়ন করবে। এটাই স্বাধীনতা, এটাই স্বাধীনতার সুফল। আমার স্বাধীনতা কি? আমি রিক্সা চালক, আমার কি স্বাধীনতা? আমার রিক্সার টায়ার যাতে ঠিক থাকে, আমার স্পোক যাতে নষ্ট না হয়, এটা হলো আমার স্বাধীনতা। আমি গরিব কৃষক, আমার স্বাধীনতা কি? আমার ঘরে যা চাল দিয়ে পানি না পড়ে, আমার ঘরটা যেন ভালো থাকে, আমার সন্তানটা যেন ভালো বিয়ে হয়, মেয়েটার, আমার ছেলেটা যেন লেখাপড়া করতে পারে, এই আমার স্বাধীনতা। আমার মা যেন একখান কাপড় পরতে পারে, আমার বউ সন্তানরা যেন ভাত খেতে পারে, এটা আমার স্বাধীনতা। এই স্বাধীনতা বাস্তবায়ন করার জন্য তারেক রহমান নিরলস কাজ করছে। আপনি তার হিসাবে দেখবেন সকল নটার আগে অফিসে আসে, সকল নটার আগে অফিসে স্টিমলেন। আমরা বলি না সুশাসন, সুশাসন আপনার চোখে দেখেন। এই প্রথম দেখলেন তারেক সাহেব 9টার আগে অফিসে আসেন, সকলে ঘুম চোখে লেগে দৌড় থেকে এই 8:30টার মধ্যে অফিসে আসে বুঝতে হবে। তোমার কিনা সত্যি কথা বল বুঝলেন, এখন একবার গতকাল দিয়ে অভিনন্দন হয় তাই হিসাবে, অথচ একটা কাজ করছেন আপনার, এই কাজ শুরু করেছেন। তাই সাহেব আপনার রাত 12টার সময় টেলিফোন করবেন, তাই সাহেব সজাগ, তাই সাহেব সজাগ। রাত 3টার সময় টেলিফোন করবেন, দেখবেন তাই সাহেব টেলিফোন রিসিভ করতেছে। কেন রিসিভ করেন? তাই সাহেব উনি, আপনারা একটা জানেন, সবাই জানেন একটা বাক্যটা, ঘুমিয়ে যা দেখে তা কিন্তু স্বপ্ন নয়। ঘুমিয়ে যা দেখে তা কিন্তু স্বপ্ন নয়। স্বপ্ন দেখার জন্য যে বিনীত রজনী কাটায়, রাত জেগে থাকে, সেটাই কিন্তু স্বপ্ন। তাই সাহেব সেই স্বপ্ন দেখেন, যে স্বপ্ন বাস্তবায়ন হলে এই দেশের মানুষ ভাত খাবে, যে স্বপ্ন বাস্তবায়ন হলে এই দেশের মানুষ বুক ফুটে কথা বলবে, যে স্বপ্ন বাস্তবায়ন হলে পৃথিবীর বুকে দাঁড়িয়ে এই মানুষরা বলবে আমরা বাংলাদেশি মানুষ, তখন মানুষরা শ্রদ্ধা করবে। তাই হিসাবে সেই স্বপ্ন দেখেন, আসুন আমরা সেই স্বপ্ন বাস্তব করি। আজকে আপনাদের দিবসে আপনাদের সকলকে এই আয়োজনের জন্য অশেষ ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।